একটি খুন হয়, সেখানে ইনভেস্টিগেশনও হয়, আর পুলিশ সেই ইনভেস্টিগেশন করার পরে ক্রিমিনালকে ধরতে পারে, আর সেই ক্রিমিনালের সাজাও হয়। সমাজের নিয়মে প্রত্যেকটা ক্রাইম, প্রত্যেকটা অপরাধী ভুল, কিন্তু সবসময় কি অপরাধীরাই ভুল হয়? মাঝে মধ্যে কিছু কিছু ক্রাইমের পেছনে এমন সত্য লুকিয়ে থাকে যেটা কখনো দুনিয়ার সামনেই আসে না। তো আজ এমন একটি অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজ এক্সপ্লেন করব জাপানি ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য থার্ড মার্ডার। ইয়াকোহামা শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, আর সেই নদীর পাশ দিয়ে মধ্যরাতে দুইজন লোক হেঁটে যাচ্ছিল। সামনের লোকটা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, আর পেছনের লোকটা কথাগুলো মন দিয়ে শুনছিল। কিন্তু কিছুক্ষণ যাবার পরে হঠাৎ করে পেছনের লোকটা সামনের লোকের উপরে হামলা করে বসে এবং একটা পাথর দিয়ে তার মাথাটা সেখানেই নির্মমভাবে থেতলে দেয়, আর একটা সময় তার বডিতে পেট্রোল ঢেলে সেখানেই তার লাশটা জ্বালিয়ে দেয়। এরপরেই কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। বিএ ল ফার্মের দুইজন লয়ার হিরোশি এবং ভিক্টরি তাদের অ্যাসিস্ট্যান্ট রজারকে নিয়ে জেলখানায় তাকাশি নামের একজন কয়েদির সাথে দেখা করতে যাচ্ছিল, যার বিরুদ্ধে খুন আর ডাকাতির অভিযোগ রয়েছে। এই কয়েদি তাকাশি থমাস নামের একজন লোককে খুন করেছে, আর তাকাশি তার অপরাধ কোর্টে স্বীকার করে নিয়েছে। হিরোশি ভিক্টরিকে বলে তার কাছে মনে হয় তাকাশির ফাঁসি হবে। ভিক্টরি বলে কেসটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, কারণ এই তাকাশি প্রত্যেকবার তার স্টেটমেন্ট বদল করে যাচ্ছে, যার ফলে সে নিজেই কনফিউজড হয়ে গেছে। এরপরে তারা দুজনেই তাকাশির সাথে জেলখানায় দেখা করে। দেখা যায় তাকাশি ছিল সেই লোকটা যে মুভির শুরুতে নদীর পাড়ে একজন লোককে খুন করে জ্বালিয়ে দিয়েছিল। অর্থাৎ নদীর পাশে যে লোকটাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার নাম ছিল থমাস। তাকাশি সেখানে আসলে তাকাশিকে ভিক্টরি বলে আজ থেকে তার কেসটা হিরোশি দেখবে। তখনই আমরা জানতে পারি ৩০ বছর আগে এই তাকাশি একটি খুন করেছিল, আর সেই সময় যখন তার কোর্টে বিচার হয়েছিল সেই কোর্টের জজ ছিল হিরোশির বাবা গোচু। আর সেই সময় সেই খুনের জন্য তাকাশিকে হিরোশির বাবা গোচু ফাঁসি না দিয়ে ৩০ বছরের জেল দিয়েছিল। আর কিছুদিন আগে সেই সাজা কাটিয়ে তাকাশি জেল থেকে ফেরত এসেছিল। হিরোশি তাকাশিকে সেখানে জিজ্ঞেস করে, তুমি থমাসকে কেন খুন করলে? তুমি তো ওর ফ্যাক্টরিতেই কাজ করতে, তাই না? তাকাশি বলে, হ্যাঁ, আমি ওই ফ্যাক্টরিতেই কাজ করতাম, আর আমি থমাসের কাছে টাকা চেয়েছিলাম, কারণ আমার উপরে অনেক টাকার ঋণ ছিল। কিন্তু থমাস আমাকে একটা টাকা দিতেও রাজি ছিল না, কারণ ১ মাস আগে সে আমাকে সেই ফ্যাক্টরিতেই টাকা চুরি করার দায়ে কাজ থেকে বের করে দেয়। আর ওই রাতে আমি অনেক মদ খেয়েছিলাম, মদের নেশায় আমি থমাসকে মেরে ফেলেছি। এটা শোনার পরে ভিক্টরি বলে, কিন্তু এর আগের বার তো তুমি অন্য স্টেটমেন্ট দিয়েছিলে, তুমি বলেছিলে তুমি থমাসের উপরে প্রতিশোধ নিতে চাও। তাকাশি বলে, মাঝে মধ্যে সে অনেক কিছুই ভুলে যায়। সেদিন সে মদ খেয়েই ছিল, আর মদ খেয়েই থমাসের লাশটা জ্বালানোর সময় তার নিজের হাতও পুড়ে যায়। কেউ মদ না খেলে কি ওইভাবে নিজের হাত পুড়িয়ে ফেলে? হিরোশি বলে, তোমার তো থমাসকে মারার কোনো উদ্দেশ্য ছিল না, তুমি মদ খেয়ে হুট করে ভুল করে থমাসকে মেরে ফেলেছ। তাহলে ঠিক ওই সময়ে থমাসের লাশটা পোড়ানোর জন্য তুমি পেট্রোল কোথা থেকে পেলে? তাকাশি বলে, যেখানে সে থমাসকে খুন করেছে সেখান থেকে মাত্র আধা ঘন্টা সময়ের দূরত্বেই তাদের সেই কারখানাটা ছিল, আর সেখান থেকেই সে পেট্রোল নিয়ে এসেছে। হিরোশি ভাবছিল তাকাশির মুখ থেকে সত্যি কথা কিভাবে বের করা যায়। তখনই তাকাশি একটি চিঠি হিরোশিকে দেয় আর বলে এই চিঠিটা থমাসের পরিবারকে দিয়ে দেবেন। সেখান থেকে হিরোশি এবং ভিক্টরি তারা সবাই চলে আসে। হিরোশি ভিক্টরিকে বলতে থাকে, আদালতে যদি আমরা প্রমাণ করতে পারি তাকাশির অপরাধটা ইন্টেনশনালি ছিল না, সে শুধুমাত্র ডাকাতি করতে চেয়েছিল আর ভুলবশত খুনটা হয়ে গেছে, তাহলে হয়তো আমরা তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবো। কিন্তু ভিক্টরি বলে, আমার মনে হয় এইসবে কিছুতেই কাজ হবে না, কারণ যেভাবে তাকাশি একের পর এক স্টেটমেন্ট বদলে যাচ্ছে আমরা এই কেসটাতে একেবারেই হেরে যাব। এছাড়া তার শাস্তিও আমরা কমাতে পারবো না, কারণ হচ্ছে ৩০ বছর আগেও সে একটা খুন করেছিল। হিরোশি তার অ্যাসিস্ট্যান্ট রজারের কাছ থেকে জানতে পারে তাকাশির একটি মেয়েও রয়েছে, আর তার সাথে তাকাশি ৩০ বছর ধরে কোনো যোগাযোগ নেই। এরপরে হিরোশি আর রজার চলে যায় তাকাশির মেয়েকে খোঁজার জন্য। হিরোশি রজারকে বলে, এর আগে চলো আমরা সেই মার্ডার স্পটে যাই। সেখানে যেতেই তারা একটি মেয়েকে দেখতে পায়। সেই মার্ডার স্পটে সেই মেয়েটি দাঁড়িয়েছিল, আর মেয়েটি যখনই তাদের দেখে সে সেখান থেকে চলে যায়, আর মেয়েটি সেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হিরোশি সেই মার্ডার স্পটটা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ লাশটাকে যেভাবে পোড়ানো হয়েছে সেটা দেখে মনে হচ্ছে সেটা একটা ক্রস সাইন। হিরোশি বুঝতে পারছে না এই ক্রস চিহ্নটা কি জেনে বুঝে করা হয়েছে নাকি কোনো কোইন্সিডেন্স। এরপরেই হিরোশি চলে আসে মার্ডার হওয়ার দিন
তাকাশি যে ট্যাক্সিতে উঠেছিল সেটার সিসিটিভি ফুটেজ দেখার জন্য। সেটার ড্যাশক্যামে দেখা যায় রাত 1টায় তাকাশি সেই ট্যাক্সিতে ওঠে। আর ট্যাক্সিতে বসার পরেই তাকাশি থমাসের ওয়ালেটটা বের করে। এরপরই সে সেখানে কিছু একটা গন্ধ পায়, আর এই জন্যই ট্যাক্সির জানালাটা খুলে দেয়। তখনই হিরোশি বুঝতে পারে থমাসের ওয়ালেট থেকে পেট্রোলের গন্ধ আসছিল। হিরোশি বলে, কেউ যদি ডাকাতি করার উদ্দেশ্যে ভুল করে মার্ডার করে ফেলে তাহলে সে এমনটা করবে না। সে মার্ডার করার পরে প্রথমেই থমাসের কাছ থেকে সে ওয়ালেটটা বের করবে, তারপরে লাশটা জ্বালাবে। কিন্তু এখানে তাকাশি প্রথমে থমাসকে মার্ডার করার পরে তার লাশের উপরে পেট্রোল ঢালে, আর এরপরে থমাসের কাছ থেকে সে ওয়ালেটটা বের করে নেয়। কিন্তু এমনটা সে কেন করেছে? তার মানে থমাসকে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তাকাশি খুন করেনি। এরপরে হিরোশি এবং তার অ্যাসিস্ট্যান্ট রজার চলে যায় সরকারি লয়ারের কাছে। সেই লয়ার বলে তাকাশি ইচ্ছে করে থমাসকে খুন করেছে, এটা ইন্টেনশনালি ছিল, আর তার শাস্তি তুমি কোনোভাবেই কমাতে পারবে না। তাকাশির মৃত্যু অর্থাৎ ফাঁসি নিশ্চিত। এরপরে হিরোশি বলে সে জানতে চায় কেন তাকাশি থমাসকে খুন করলো। এরপরে হিরোশি থমাসের বাড়িতে চলে যায়, আর দরজা খুলতেই হিরোশি সেই পঙ্গু মেয়েটাকে দেখতে পায় যে ক্রাইম স্পটে ছিল। আর এ হচ্ছে থমাসের মেয়ে সাকি। সেখানে থমাসের স্ত্রী মিৎসুও ছিল। এরপরে হিরোশি মিৎসুকে সেই লেটারটা দেয় যেটা জেলখানায় তাকাশি তাকে দিয়েছিল। আর সেই লেটারে তাকাশি থমাসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু থমাসের স্ত্রী মিৎসু থমাসের খুনটা নিয়ে এতটাই রেগেছিল যে সে তাকাশিকে ক্ষমা করবে না। এই জন্য রেগে সেখানে সে চিঠিটা ছিঁড়ে ফেলে। এরপরে হিরোশি রজারকে নিয়ে থমাসের ফ্যাক্টরিতে চলে যায়। আর হিরোশি কারখানার লোকদের সাথে কথা বলে জানতে পারে এই কারখানায় যেসব শ্রমিকরা কাজ করে তারা প্রত্যেকেই কোনো না কোনো অপরাধ করে জেল খেটে এসেছে, প্রত্যেকেরই ক্রাইম রেকর্ড ছিল। তখনই সেখান থেকে সে ফিরে এসে হিরোশি ভিক্টোরিয়াকে বলে এই মার্ডার করার পেছনে অন্য একটা কারণ ছিল। ডাকাতি বা চুরিটা তো শুধুমাত্র দেখানোর জন্য। থমাসকে খুন করার পরে জ্বালানোটা তাকাশি প্রিপ্ল্যান মার্ডার ছিল না। প্রিপ্ল্যান হলে তাকাশি আগে থেকেই পেট্রোল রেডি করে রাখত। মার্ডার করার পরে 30 মিনিট সময় লাগিয়ে কারখানায় যেয়ে পেট্রোল নিয়ে আসতো না। আর কথা হচ্ছে এত রাত্রে থমাস আর তাকাশি সেই নদীর পাড়ে কেন গেল? সবকিছু শোনার পরে ভিক্টোরি বলে, আমার কাছে মনে হয় যে শুধুমাত্র চাকরি থেকে বের করে দেওয়ার জন্য তাকাশি থমাসকে খুন করেনি। ভিক্টোরি আর হিরোশি তখন ভাবতে থাকে তারা যদি কেস লড়ে তাহলে কিসের ভিত্তিতে কেস লড়বে। এর একদিন পরেই হিরোশির কাছে একটি সুপার মার্কেট থেকে কল আসে, যেখানে বলা হয় হিরোশির মেয়ে একটি সুপার মার্কেট থেকে কিছু চুরি করতে যেয়ে ধরা পড়েছে। তাড়াতাড়ি হিরোশি সেখানে চলে যায়। হিরোশি তার মেয়ে ইউকিকে সেখানে যেয়ে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। ইউকি তখন কাঁদতে কাঁদতে বলে, আপনার সাথে দেখা করার জন্য। আপনার কাছে তো আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য একটু সময় নেই, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। ইউকি হিরোশিকে বলে, আমি জানতাম এইরকম কথা শুনলে আপনি আমাকে বাঁচানোর জন্য দৌড়ে চলে আসবেন, আর সেটাই হয়েছে। আর এখানে আমরা জানতে পারি হিরোশি এবং তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। আর হিরোশি তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তার মেয়ে ইউকিকে একটুও সময় দিতে পারে না। এরপরে দেখা যায় হিরোশি, ভিক্টোরি এবং রজার আবারও জেলে তাকাশির সাথে দেখা করতে আসে। ভিক্টোরি সবাইকে বলতে থাকে, আমি জানি তাকাশি আজকে আবারও নতুন আরও একটা স্টেটমেন্ট দেবে। তখনই সেখানে তাকাশি চলে আসে, আর ভিক্টোরি তাকে একটা ম্যাগাজিন দেখায়, যে ম্যাগাজিনে তার একটি ইন্টারভিউ ছাপা হয়েছে, যেটা সে একজন জার্নালিস্টকে দিয়েছিল। যে ইন্টারভিউতে তাকাশি বলেছিল যে থমাসের স্ত্রী মিৎসুই তাকে থমাসকে খুন করার জন্য সুপারি দিয়েছিল, কারণ মিৎসু থমাসের ইন্স্যুরেন্সের টাকাগুলো হাতিয়ে নিতে চেয়েছিল, যেটার মূল্য প্রায় 80 মিলিয়ন। ভিক্টোরি তাকাশিকে জিজ্ঞেস করে এই কথাগুলো আপনি আগে কেন বলেননি। অন্যদিকে হিরোশি তাকাশির ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পারে থমাসের মার্ডার হওয়ার 1 মাস আগে তাকাশির ব্যাংক অ্যাকাউন্টে মিৎসুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লাখ ইয়ান এসেছিল। আর মানে এটাই দাঁড়ায় যে মিৎসুর কথাতেই তাকাশি থমাসকে খুন করেছে। হিরোশি তার কেসের নতুন মোড় খুঁজে পায়, কিন্তু এভাবে খুন করলে ফাঁসি নিশ্চিত। আর যেহেতু তাকাশি বারবার মিথ্যে বলে যাচ্ছিল, যার ফলে কেসটা আরও পেঁচিয়ে যাচ্ছিল। আর এই কথাগুলো যদি কোর্টে একবার উঠে আসে তাহলে মিৎসুকেও কোর্টে নিয়ে আসতে পারে। আর এটা ভাবার পরেই হিরোশি তাকাশিকে জিজ্ঞেস করে মিৎসুকে তাকে থমাসকে খুন করার কথাটা ফোনে বলেছিল নাকি সরাসরি। তাকাশি অবশেষে স্বীকার করে আর বলে মিৎসু তাকে ফোনে SMS দিয়ে বলেছিল। তখনই হিরোশি বলে মার্ডার কনস্পিরেসিসের বেসিসে এই কেসটা লড়া যেতে পারে। এরপরে এই নিউজটা যখন বাইরে ছড়িয়ে পড়ে তখন মিৎসুকে সবাই প্রশ্ন করতে থাকে। মিৎসু মিডিয়াকে বলে
তাকাশি মিথ্যে বলছে। এদিকে হিরোশি বাকিদের বলতে থাকে তারা যদি এইভাবে কেসটা লড়ে যে তাকাশি এবং মিটসুর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল আর সে জের ধরেই তাকাশি থমাসকে খুন করেছে, তাহলে হয়তোবা তাকাশির ফাঁসিটা বাঁচানো যেতে পারে। কিন্তু এমনটা হলে তাকাশির সাথে মিটসুকেও জেলে যেতে হবে, আর এই জন্য তাকাশি এই কথাটা আদালতে বলতে রাজি হচ্ছিল না। হিরোশি বলতে থাকে এক এক করে মার্ডারের ইন্টেনশন বদলে যেতে থাকে। প্রথমে রবারি থেকে রিভেঞ্জ থেকে ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স থেকে রিলেশনে চলে যাচ্ছে। এদিকে জর্জ দুই পক্ষের উকিলকে ডাকে এবং পিটিশন ফাইল করার জন্য বলে। তখন সরকারি পক্ষের উকিল বেবুন বলে তাকাশি যে নতুন স্টেটমেন্ট দিয়েছে সেটার কোনো ভিত্তি নেই। অলরেডি খুনের দায়ে ৩০ বছরের সাজা কাটানো একজন দাগী আসামি একজন নামিদামি মহিলার উপরে বিভিন্নভাবে আরোপ লাগাচ্ছে। এইসব কিছু শোনার পরে জর্জ বলে সে কোর্টের ভেতরে মিটসু এবং তার মেয়ে সাকিকে ক্রস এক্সামিন করতে চায়। হিরোশি তখন জর্জকে বলে সে তাকাশির মেয়ে মেঘাকেও কোর্টে নিয়ে আসতে চায়, আর জজ এদের অনুমতি দেয়। এরপরে হিরোশি তাকাশির বাড়িতে চলে যায় এবং সেখানে বাড়িওয়ালাকে মিটসুর ফটো দেখে জিজ্ঞেস করে যে এই মহিলা কখনো এখানে এসেছিল কিনা। সেই মহিলাটি ছবিটি ভালো করে দেখার পরে বলে না, এই মহিলা এখানে কখনো আসেনি, কিন্তু একটি মেয়ে তাকাশির সাথে কয়েকবার দেখা করতে এখানে এসেছিল, আর মেয়েটি পঙ্গু ছিল। হিরোশি তখন বুঝতে পেরে যায় থমাসের মেয়ে সাকি এখানে তার সাথে দেখা করতে আসত। হিরোশি তখন কৌতূহলী হয়ে পড়ে যে সাকি তাকাশির সাথে এখানে দেখা করার জন্য কেন আসত। তখনই হিরোশি সেই বাড়িওয়ালা বৃদ্ধ মহিলার কাছে জানতে পারে তাকাশি 2টা বার্ড পালত, পাখি পালত, আর সেই পাখিগুলো মারা গেছে, আর সেই পাখি দুটোকে তাকাশি বাড়ির নিচেই দাফন করেছে। হিরোশি বাসার নিচে আসার পরে পাখির কবর দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ পাখির কবরের উপরে ঠিক একই রকম একটা ক্রস আঁকা ছিল যেমনটা সেই ক্রাইম সিনে ছিল। এরপরে হিরোশি সেই কবরটা ঘুরে কিন্তু দেখতে পায় সেখানে শুধুমাত্র একটা পাখির কঙ্কাল ছিল। হিরোশি তাকাশিকে জেলে যেয়ে সেই পাখির ব্যাপারে জিজ্ঞেস করে। তাকাশি বলে একটা মারা গেছে আর একটা উড়ে গেছে। তাকাশি আরও বলে কিন্তু বাইরে এত ঠান্ডা, আমার মনে হয় না দ্বিতীয় পাখিটা বেশি দিন বাইরে বাঁচতে পারবে। হিরোশি বলে আমি জানতে পেরেছি যে তুমি ধরা পড়ার ঠিক একদিন আগে সেই পাখিটাকে তুমি মুক্ত করে দিয়েছ, যেন তুমি জানতে তুমি ধরা পড়ার পরে জেলে চলে যাবে আর অযত্ন অবহেলায় সে পাখিটা সেখানে মারা যাবে। এছাড়া সেই মাসের ঘর ভাড়া তুমি অ্যাডভান্স সে বাড়ি মালিককে দিয়েছিলে, তার মানে প্ল্যান করেই তুমি খুনটা করেছিলে। কিন্তু কেন? তাকাশি বলে আমি একটু আধটু ভবিষ্যৎ জানি। তখনই তাকাশি বলে তোমার হাত দুটো কাচের উপরে রাখো। হিরোশি সেটাই করে। হিরোশি হাতের উপরে কাচের এপাশ থেকে তাকাশি তার নিজের হাত রাখে। এরপরে চোখ বুজে কিছুক্ষণ ভাবে। এরপরে হিরোশিকে সে বলে তার মেয়ে এই মুহূর্তে তার ভালোবাসার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। এটা শুনে হিরোশি অবাক হয়ে যায় আর সে সেখান থেকে চলে আসে। এরপরে হিরোশি সাকির উপরে নজর রাখতে শুরু করে, কারণ এই সাকি তাকাশির সাথে তার বাড়িতে যেয়ে দেখা করত। অন্যদিকে হিরোশি তার অ্যাসিস্ট্যান্ট রজারের কাছ থেকে জানতে পারে ফ্যাক্টরির উপর থেকে পড়ে যাওয়ার ফলে সাকির পায়ের হাড় ভেঙে গেছে, আর এজন্যই সে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। হিরোশি ভাবতে থাকে এটা কি কোনো দুর্ঘটনা নাকি সুইসাইডের প্ল্যান ছিল, আর এই বিষয়টা কেউ জানে না। এরপরেই হিরোশি যখন তার অফিসে আসে সে দেখতে পায় তার বাবা গোসু সেখানে তার জন্য অপেক্ষা করছে, যে ৩০ বছর আগে তাকাশির কেসে রায় দিয়েছিল। আর ৩০ বছর আগে সেই কেসের ডিটেলসগুলো সে হিরোশিকে দেয় এবং রাতে সে হিরোশিকে বলে আমার সেই ৩০ বছর দেয়া আগের জাজমেন্টের উপরে এখন আমার আফসোস হচ্ছে। তখন যদি সে তাকাশিকে ফাঁসি দিয়ে দিত তাহলে আজকে থমাসের খুনটা আর হতো না। এরপরে হিরোশি রজারকে নিয়ে তাকাশির মেয়ে মেঘাকে খোঁজার জন্য ঢোকায় চলে আসে, আর এটা মেঘার হোম টাউন ছিল। ৩০ বছর আগে সেই মার্ডার কেসটার যে ইনভেস্টিগেশন করছিল সেই ডিটেকটিভের সাথে দেখা করে হিরোশি। সে ডিটেকটিভ বলতে থাকে ৩০ বছর আগের ওই সময়টাতে হঠাৎ করে এখানকার অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আর এতে করে বেকারত্ব বাড়তে থাকে। আর সেই সময় তাকাশির চাকরিও চলে গিয়েছিল, কারণ তখন তাকাশির মেয়ে মেঘার পায়ের অপারেশনের জন্য টাকা দরকার ছিল, আর এই জন্যই তাকাশি তখন একজন গুন্ডার থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু পরে সেই লোকটার টাকা না পাওয়াতে টাকা উদ্ধার করার জন্য হয়তোবা মেঘার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, আর এই জন্যই তাকাশি সেই লোকটাকে খুন করেছিল। কোর্টে এই খুনটার কেসটা রিভেঞ্জ হিসেবে লড়া হয়েছিল, আর এই জন্যই তখন তাকাশির ফাঁসিটা বেঁচে গিয়েছিল। সেই ডিটেকটিভ বলে এমনিতে তাকাশি খুব ভালো একজন মানুষ, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না।
এরপরে হিরোশি একটি পাবে চলে যায় যেখানে মেঘা কাজ করত, কিন্তু সেখানে যে সে মেঘাকে খুঁজে পায় না, কিন্তু মেঘার বয়ফ্রেন্ডকে সে খুঁজে পায়। হিরোশি তার সাথে কথা বলতে থাকে আর জানতে পারে মেঘা টোকিও গেছে, আর মেঘা তার এই খুনি বাপের সাথে কোনো সম্বন্ধ রাখতে চায় না। এমনকি সে চায় ফাঁসি হয়ে যাক, এমনকি তাকাশিও চায় যেন তার কেসের জন্য তার মেয়েকে কাঠগড়ায় দাঁড় করাতে না হয় প্রমাণস্বরূপ। হিরোশি মনে মনে ভাবতে থাকে যদি কোর্টের ভেতরে তাকাশির এই প্রতিশোধ নেওয়ার কারণগুলো বর্ণনা করা যেতে পারে, ঠিক করার প্রতিশ্রুতি দেয়া যেতে পারে, তাহলে হয়তোবা তাকাশিকে ফাঁসির হাত থেকে বাঁচানো যেতে পারে। হিরোশি এইসব কথাগুলো তাকাশিকে এসে জেলে বলে। এছাড়া হিরোশি তাকাশিকে বলে প্রথম মার্ডারটা এমনিতেও তুমি তোমার মেয়ের জন্য করেছিলে। তখন তাকাশি হিরোশিকে বলে থমাসকে খুন করার পরে তার ভেতরে কোনো অনুশোচনা নেই, কারণ থমাসের মতো লোকেরা মৃত্যুটা ডিজার্ভ করে, তাদেরকে মেরে ফেলাটাই একমাত্র সলিউশন। এই কথা শোনার পরে হিরোশি মনে মনে ভাবতে থাকে তার মানে আমি যেটা ভেবেছি সেটাই, এই মার্ডার করার পেছনে তাকাশির অন্য কোনো কারণ ছিল। মাঝে মধ্যে মানুষ এমন এমন সিচুয়েশনে পড়ে যায় তখন তাদের মার্ডার করা ছাড়া অন্য কোনো উপায় হাতে থাকে না। আমার মনে হয় তাকাশিও ঠিক এমন কোনো পরিস্থিতিতেই পড়েছিল। এরপরে হিরোশি সাকির সাথে দেখা করতে যায়। হিরোশি সাকির সাথে দেখা করার পরে তাকে জিজ্ঞেস করে তুমি কেন তাকাশির সাথে বারবার দেখা করতে যেতে? সাকি বলে তাকাশি আমাকে তার মেয়ের চোখে দেখত। হিরোশি বলে সে তোমাকে মেয়ের চোখে দেখত কারণ তোমার মধ্যে সে তার মেয়ে মেঘাকে দেখতে পেত, যে ৩০ বছর আগে তার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। অন্যদিকে সেও তোমার মতো পঙ্গু ছিল। এটা শোনার পরে সাকি অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে সন্ধ্যায় মিৎসুর কাছে ২ জন ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসে, আর সেই পলিসি ক্লেম সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে তার মিৎসুকে বারবার জ্বালাতন করছিল। এতে মিৎসু বিরক্ত হয়ে ভেতরে এসে পড়ে, দরজা লাগিয়ে দেয়। কিন্তু ভেতরে আসার পরে মিৎসু আর সাকির কথা শুনে আমরা জানতে পারি মিৎসু আসলেই থমাসের ইন্স্যুরেন্সের সেই টাকাগুলো চাইতো। আর এছাড়া আমরা তাদের কথা থেকে আরও জানতে পারি মিৎসু আর সাকি থমাসের খুনের আসল কারণটা জানে। সেখানে মিৎসু সাকিকে বলে সত্যিটা যদি বাইরে চলে আসে তাহলে ফুড ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে। তখন সাকি মিৎসুকে বলে জালিয়াতি মিথ্যে কথা বলে ফ্যাক্টরি চালানোর চাইতে সেটা বন্ধ হয়ে যাওয়াই ভালো। কিন্তু মিৎসু এটা চায় না। সে সাকিকে ওয়ার্নিং দিয়ে দেয় কোর্টে যেন সে তার মুখটা বন্ধ রাখে। এদিকে হিরোশি এতদিন তাকাশির কেসটা ইনভেস্টিগেশন করতে করতে তাকাশি এবং তার মেয়ে মেঘার মধ্যে যে যেমন সম্পর্ক ছিল সেটা বুঝতে পেরে গেছে, আর সে তার মন পরিবর্তন করে ফেলে। সে তার কাজের ভেতর থেকেই তার মেয়েকে দেওয়ার জন্য সময় বের করে ফেলে এবং তার মেয়েকে ফোন করে এটা জানায়। এটা শোনার পরে মেয়েটা অনেক খুশি হয়, কারণ হিরোশি চায় না তাকাশির মেয়ের মতো তার মেয়েও তাকে ঘৃণা করুক। হিরোশি পরদিন আবারও তাকাশির সাথে জেলে দেখা করতে আসে আর তাকে বলে সরকারি উকিল কোর্টে বলবে ডাকাতি করার জন্য থমাসকে খুন করেছ, কিন্তু তুমি এটা অস্বীকার করবে। আমাদের বলতে হবে যে মিৎসুই তোমাকে থমাসকে খুন করার জন্য বলেছিল। সেখান থেকে চলে আসার সময় তাকাশি হিরোশিকে বলে তোমার কি মনে হয় এই মিৎসুর গল্পের মধ্যে কোনো সত্যতা আছে, আমি যেটা তোমাকে বলেছি বা সেই ইন্টারভিউতে দিয়েছি? এটা শোনার পরে হিরোশি অবাক হয়ে যায়। তুমি জানতে চাও তো আমি থমাসকে কেন খুন করেছি আর থমাসকে খুন করার পেছনে কারণ কি ছিল? হিরোশি বলে হ্যাঁ জানতে চাই। তুমি যেহেতু খুন করেছ তোমাকেই সেই কারণটা বলতে হবে, বলো আমাকে। তাকাশি বলতে শুরু করে। সে হিরোশিকে বলে তুমি তো জানতে আমার কাছে 2টো পাখি ছিল, কিন্তু একটা পাখি রোগ হয়ে যায় আর সেই রোগাক্রান্ত পাখিটিকে আমি মেরে ফেলি, আর আরেকটা পাখিকে আমি মুক্ত করে দেই, কারণ আমি চাইনি সেই রোগাক্রান্ত পাখিটির কারণে অপর পাখিটিরও রোগ হয়ে যাক, আর এই জন্যই আমি তাকে মেরে ফেলেছিলাম, কারণ প্রত্যেকের অধিকার রয়েছে তার নিজের জীবন উপভোগ করার। তাকাশি বলতে থাকে আমার মা বাবা এমনকি স্ত্রী সবাই আগেই মারা গিয়েছিল, শুধুমাত্র আমার মেয়েকে বড় করার জন্যই আমি বেঁচেছিলাম। হয়তো প্রত্যেকের ভাগ্য লিখে তারপরেই পৃথিবীতে আসে। আর এর থেকে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমাদের জীবনের কন্ট্রোলটা আমাদের নিজের হাতে থাকা উচিত। আমাদের নিজেদের ডিসিশন আমরা নিজেরাই নেব, কোর্টের জাজ নয়। এর একদিন পরেই দেখা যায় কোর্টের ট্রায়াল শুরু হয়। তাকাশিকে কোর্টে নিয়ে আসা হয়। সরকারি পক্ষের উকিল তাকাশির বিরুদ্ধে অভিযোগ জানায় যে থমাসকে ডাকাতি করার পরে তাকে খুন করে ফেলেছে তাকাশি, কিন্তু তাকাশি বলে সেটা করেনি, সে থমাসকে খুন করেছে মিৎসুর কথায়। কিন্তু মিৎসু বিষয়টা অস্বীকার করে। তখনই হিরোশি মিৎসু যে তার মোবাইল থেকে SMS করেছিল তাকাশিকে সেটা এনে মিৎসুকে দেখায়, কিন্তু সেখানে শুধু এতটুকু লেখা ছিল যে আমি চাই থমাস মরুক। মিৎসু বলে সে এই SMS করেনি,
তখনই হিরোশি মিৎসুকে জিজ্ঞেস করে, তাহলে থমাস মারা যাবার আগে মিৎসুর অ্যাকাউন্ট থেকে 5 লাখ ইয়ান তাকাশির অ্যাকাউন্টে কেন ট্রান্সফার করা হয়েছিল? তখন মিৎসু বলে, তার ব্যাংক অ্যাকাউন্টগুলো থমাস হ্যান্ডেল করত। এখন থমাস তাকাশিকে তার অ্যাকাউন্টে 5 লাখ ইয়ান কেন দিয়েছিল সেটা সে জানে না। হিরোশি মিৎসুকে বলে, তুমি তাকাশিকে প্রমিস করেছিলে যে তাকাশি যখন থমাসকে মেরে ফেলবে থমাসের ইন্স্যুরেন্সের টাকা থেকে তুমি তাকে 10 মিলিয়ন দেবে। মিৎসু বলে, এই সব কিছু মিথ্যে। এদিকে আদালতের ভেতরে এইসব শোনার পরে সাকি খুবই বিরক্ত হচ্ছিল। আদালতের শেষে সাকি ভিক্টোরি এবং হিরোশির সাথে দেখা করতে আসে আর তাদের দুজনকে বলে সেই মেসেজটা সে করেছিল। আসলে একটা সময় তাকাশি এবং সাকির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, বাবা আর মেয়ের মতো, যার ফলে একটা সময় সাকি নিজের ভেতরে চেপে রাখা কথাগুলো তাকাশিকে বলে দিয়েছিল। সাকি তাকাশিকে বলেছিল থমাস নিজের মেয়ে সাকিকেই অ্যাবিউজ করত, শারীরিকভাবে নির্যাতন করত, আর এই বিষয়টা মিৎসু জানত। কিন্তু মিৎসু তার স্বামীকে হারানোর ভয়ে বা তার স্বামীর বিরুদ্ধে যাওয়ার পরিবর্তে চুপ থেকেছিল। অন্যদিকে তাকাশি এই বিষয়টা জানার পরে সে সাকির হয়ে প্রতিশোধ নেয়। সাকির কথা শোনার পরে দুজনেই সেখানে অবাক হয়ে যায়। ভিক্টোরি সাকিকে জিজ্ঞেস করে, তুমি কি এই কথাগুলো আদালতে বলতে পারবে তাকাশিকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য? তখন সাকি আরও বলে, থমাসের অত্যাচার সহ্য করতে না পেরে সে সুইসাইড করতে চেয়েছিল, এজন্য কারখানার ছাদ থেকে লাফ দিয়েছিল, কিন্তু এতে সে শুধুমাত্র পঙ্গু হয়েছিল। কিন্তু থমাস এরপরও সাকির উপরে তার অত্যাচার থামায়নি। হিরোশি বলে, কোর্টে জবানবন্দি দেওয়ার ব্যাপারটা একটু ভেবেচিন্তে নিও, কারণ কোর্টে তোমাকে অনেক নাজুক প্রশ্ন করা হবে, এর উত্তর কি তুমি দিতে পারবে? সাকি বলে, হ্যাঁ সে পারবে। সাকি যখন সেখান থেকে চলে আসছিল হিরোশি তাকে পেছন দিয়ে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে হঠাৎ করে এই কথাগুলো কেন বলল। তখন সাকি বলে সে তার মায়ের মতো চুপ থাকতে চায় না। এরপরে হিরোশি তাকাশির সাথে জেলে দেখা করতে আসে এবং বলে সাকি তাদের সব বলেছে আর সাকি কোর্টে বয়ান দেওয়ার জন্য তৈরি হয়েছে। এটা শুনে তাকাশি অবাকই হয়ে যায়। হিরোশি বলে, তুমি সাকিকে নিজের মেয়ের মতো দেখতে, আর এই জন্যই 30 বছর আগে তুমি তোমার নিজের মেয়ের জন্য যেটা করেছিলে 30 বছর পরে তুমি সাকির জন্য ঠিক একই কাজ করেছ। তাকাশি বলে, সাকি মিথ্যে বলছে। হিরোশি বলে, তাহলে তোমার জন্য সে এতগুলো মিথ্যে কেন বলবে, তারপরেও এইরকম একটা বিষয় নিয়ে? অন্যদিকে তোমার বস থমাস অত রাতে নদীর পাড়ে ওইরকম একটা নির্জন জায়গায় কেন যাবে তোমার কথা মতো? কিন্তু সাকি যদি তাকে ডাকে তাহলে সে অবশ্যই যাবে। তাকাশি বলে, থমাস আমার কথা মতো সেখানে আসতে বাধ্য ছিল, কারণ থমাস তার ফুড ফ্যাক্টরিতে ভেজাল খাবার তৈরি করত। নকল খাবার তৈরি করার পরে সেই খাবারগুলোর উপরে ব্র্যান্ডের স্টিকার লাগাতো, আর এই কাজে আমি তাকে সাহায্য করতাম। আর থমাসের এই ভেজাল খাবার তৈরি এবং বিক্রি করার বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে এই জন্যই থমাস তার ফ্যাক্টরিতে সব কয়েদিদের রাখত যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। অন্যদিকে থমাসের কাজে সাহায্য করার জন্যই থমাস আমার অ্যাকাউন্টে 5 লাখ ইয়ান দিয়েছিল। আর থমাস আমাকে চাকরি থেকে বের করে দেয়নি, বরং রাতের বেলায় আমাদের এই অপকর্মগুলো চলত, আর সেটাই রাতের বেলা ডিসকাশন করার জন্য আমরা সেই নদীর পাড়ে গিয়েছিলাম। হিরোশি বলে, একজন বাবা তার মেয়ের উপরে শারীরিক নির্যাতন করত, তাকে অ্যাবিউজ করত, আর এটা জানার পরেও তুমি চুপ থাকতে, তোমার স্বভাবের সাথে এটা যায় না তাকাশি। তখন তাকাশি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে, হ্যাঁ আমি থমাসের খুন করিনি, আর এখন এমন অবস্থা যে আমার মুখ না খোলাটাই ভালো, আর মুখ খুললেও এমন পরিস্থিতি হবে যে কেউ আমাকে বিশ্বাসই করবে না। ভিক্টোরিয়া আমাকে বলেছিল যদি আমি মেনে নিই তাহলে আমার জেল হবে, আর যদি আমি অস্বীকার করতে থাকি তাহলে আমার ফাঁসিও হতে পারে, আর সেই মেয়েটির বদনাম হওয়ার পরিবর্তে আমার জেল হওয়া ভালো। আর এমনিতেও আমার বয়স হয়ে গেছে, জীবনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি জেলখানায় শান্তিতে থাকব, অন্তত তুমি তো আমার কথা বিশ্বাস করো। তখন হিরোশি তাকাশিকে বলে, আমি তোমার উকিল, আমি সত্যি জানা ছাড়া তোমাকে সারা জীবন জেলে পচে মরতে দিতে পারি না। তাকাশি হিরোশিকে বলে, যাই হোক কোর্টের সামনে সত্যিটা আনা যাবে না। এরপরেই তাকাশি হিরোশিকে কিছু কথা বলে। হিরোশি সেখান থেকে চলে আসে, আর অফিসে আসার পরে ভিক্টোরিকে সে বলে থমাসের মার্ডারের কোনো উইটনেস নেই, আর তাকাশি যদি এইবার সত্যি বলে তাহলে সাকি মিথ্যে বলছে। এরপরে কোর্ট চত্বরে আবারও সাকির সাথে দেখা করে হিরোশি আর বলে, তুমি বলেছিলে তোমার কথাতেই তাকাশি থমাসকে খুন করেছে, কিন্তু তাকাশি বলছে সে থমাসকে খুনই করেনি। তার মানে হচ্ছে তাকাশি নিজের ওপরে দোষটা নিয়ে তোমাকে বাঁচাচ্ছে, তার মানে তুমি খুন করেছ। সাকি সেখানে চুপ করে থাকে, কিছুই বলে না। কিছুক্ষণ পরে সে হিরোশিকে বলে,
কোর্টের মধ্যে উইটনেস বক্সে সে সত্যিটা বলতে চায়। সাকি উইটনেস বক্সে আসে। সরকারি পক্ষের উকিল সাকিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তাকাসি ডাকাতি বা চুরি করার উদ্দেশ্যেই থমাসকে অর্থাৎ তোমার বাবাকে খুন করেছে? তখন সাকি কোর্টের সামনে সবাইকে বলে যে টাকার জন্য কখনোই তাকাসি থমাসকে খুন করেনি বা করতে পারে না, আর সে তাকাসির ফাঁসি চায় না। অন্যদিকে তাকাসি কোর্টে বলে থমাস তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আর এর প্রতিশোধ নেয়ার জন্যই সে ফ্যাক্টরির কিছুটা দূরেই থমাসের ওয়ালেটটা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু সে থমাসকে খুন করেনি। তার উপরে থমাসের মার্ডার কেসের যে অভিযোগ রয়েছে সেটা মিথ্যে। হঠাৎ করেই তাকাসি তার এই স্টেটমেন্ট বদলে ফেলাতে আদালতের সবাই অনেকটাই অবাক হয়ে যায়। তাকাসি বলে, সরকারি পক্ষের উকিল আমাকে বলেছে যদি আমার অভিযোগ অর্থাৎ অপরাধটা আমি স্বীকার করে নেই তাহলে আমার ফাঁসি হবে না, কিন্তু সেই অপরাধ বা খুনটা আমি করিনি, আর যেহেতু আমি অপরাধটা করিনি তাই আমি এটি স্বীকারও করব না। এখন কোর্টে এটা বিশ্বাস করুক বা না করুক, আমি থমাসকে খুন করিনি। এরপরে জর্জ আলাদাভাবে দুই পক্ষের উকিলকেই ডেকে নেয় এবং জিজ্ঞেস করে এখন তারা কি চায়। তখন সরকারি পক্ষের উকিল এবং ভেট্টুরি বলে তারা চায় জর্জ যেন এই কেসটার রায় দিয়ে দেয়। এরপরে জর্জ কোর্টে এসে রায় দিতে শুরু করে। সে বলতে থাকে বারবার স্টেটমেন্ট পরিবর্তন করা, সরকারি পক্ষের উকিলকে দোষারোপ করা, তার বিগত অপরাধ, এছাড়া না জেনে বুঝে ভিকটিমের স্ত্রীকে এই কেসে ইনভলভ করা, এই সব কিছু মিলিয়ে তাকে ডাকাতি এবং খুনের জন্য দোষী সাব্যস্ত করা হলো, আর এই জন্য তাকে ফাঁসি দেওয়া হবে। রায় শুনে হিরোশি অবাক হয়ে যায়। তাকাশি কিছুই বলে না, বরং যাওয়ার সময় তাকাশি হিরোশিকে ধন্যবাদ জানায়। অন্যদিকে সাকি সেখানে দাঁড়িয়ে থাকলেও তাকাশি তার সাথে কোনো কথা না বলে পুলিশের সাথে চলে যায়। সাকি এরপরে হিরোশিকে বলে সেই রাতে সাকি থমাসকে শারীরিক সম্পর্ক করার লোভ দেখিয়ে নদীর পাড়ে ডেকে নিয়ে যায়। এরপরে তাকাশি তাকে অজ্ঞান করে, আর অন্যদিকে সাকি তার মাথায় বারবার আঘাত করে থমাসকে সেখানেই মেরে ফেলে, আর এরপরে তারা সেই লাশটা সেখানে জ্বালিয়ে ফেলে। সাকি হিরোশিকে বলে তাকাসির রায় শোনার পরে আজকে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিছুই নেই। পরের দিন হিরোশি তাকাসির সাথে আবারও জেলে দেখা করে আর জিজ্ঞেস করে তুমি জানতে এইসব কিছু করলে তোমার ফাঁসি হবে, তারপরে তুমি এমনটা কেন করলে? আর সেই সরকারি পক্ষের উকিলের নামে মিথ্যে কথায় কেন বা বললে? কারণ তোমাকে এই কথাগুলো তো ভিক্টরি বলেছিল। তুমি যদি এইসব কিছু না করে সবকিছু স্বীকার করে নিতে তাহলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হতো। তাকাসি বলে তার ভয় হচ্ছিল। প্রেশার পরে সাকি আদালতে সবকিছু সত্যি না বলে দেয়। তাকাসি হিরোশিকে বলে আমার মাঝে মাঝে মনে হতো আমার জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, বৃথা হয়নি। আমি তো কিছু অন্তত কাজ করতে পেরেছি। এক মেয়ের জন্য 30 বছর জেল কেটেছি, অন্য মেয়ের জন্য না হয় ফাঁসিতে চড়ব। তাকাশি হিরোশিকে বলে প্রথম মার্ডারটাও আমি করিনি, দ্বিতীয় মার্ডারটিও আমি করিনি, কিন্তু তৃতীয় মার্ডারটা আমিই করেছি। অর্থাৎ প্রথম যে গুন্ডাটাকে মেরে ফেলেছিল সেটা তার মেয়ে মেঘাই মেরেছিল, কিন্তু সেই দায়ও তাকাশি নিজের কাঁধে নিয়ে 30 বছর জেল কেটেছিল। নিজেকে জেনে বুঝে ফাঁসির দিকে ঠেলে দিয়ে নিজের খুনটা তো আমি নিজেই করলাম, তাই না? এই জন্য থার্ড মার্ডারটা আমিই করেছি। হিরোশি শুধু তাকাশির কথাগুলো শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল যে তাকাশি এমনটা কিভাবে করতে পারে, এতটা স্যাক্রিফাইস কিভাবে করতে পারে। সে সেখান থেকে চলে আসে আর রাস্তার মাঝে এসে তাকিয়ে থাকে। হিরোশি ভাবতে থাকে আমাদের জীবনটাও ঠিক এই রকমই। আমাদের জীবনে অনেকগুলো অপশন থাকে আর সেগুলোর মধ্য থেকে আমাদেরকে বেছে নিতে হয় ঠিক এই রাস্তার মতো, যেগুলো দেখতে অনেকটা একই রকম, কিন্তু আমরা জানি না কোন ডিসিশনটা নেওয়ার পরে জীবন আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।